আজ একটা ঘটনা আমার মনটাকে বড় খুশি করে দিয়েছে। অফিস থেকে ফিরে ঘরে ঢুকে স্ত্রীকে বললাম, জানো, আজ দারুণ একটা খবর আছে। কি গো, বলো না বলো না। আরে দাঁড়াও, বলছি। তার আগে বলো তো, আমাদের লাগেজটা কোথায় আছে? কেন বলো তো? যেখানে থাকে সেখানেই আছে। লাগেজ দিয়ে কি হবে? এই ইঁদুরে কাটেনি তো? না না, আমি কদিন আগেই ঝাড়পোছ করেছি, একদম ঠিক আছে। ব্যাস ব্যাস, তাহলে আর কি, ব্যাগ গুছাতে শুরু করো। তুমি ছুটি পেয়েছো, আমরা ঘুরতে যাচ্ছি। তাহলে আর বলছি কি। এই, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি গো? জয়চণ্ডী পাহাড় আর ওই পুরুলিয়ার আশপাশের কিছু জায়গা ঘুরে দেখার ইচ্ছা আছে। এই, আমরা কবে বেরোবো? কালকের বেরোলেই হয়। তাই তো বলছি, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছাও। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। আর ব্যাগপত্র নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না, সমস্তটাই আমি গুছিয়ে নেব। বাহ, খুব ভালো কথা। আমি তাহলে পুরো ঘোরাঘুরির প্ল্যানটা অ্যারেঞ্জ করে ফেলি ততক্ষণে। তারপর স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেল, আমিও গিয়ে হাত মুখ ধুয়ে ঘরে এসে বসলাম। সমস্ত পুরানো দিনের স্মৃতি মনে পড়তে লাগলো। আমার স্ত্রীর নাম স্বপ্না। এই 2 বছর হলো আমার বিয়ে হয়েছে। স্বপ্না শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের মেয়ে। আমি একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি। প্রাইভেট কোম্পানি যেমন হয়, মাইনেটা ঠিকঠাক হলেও কাজের প্রচুর চাপ এবং তার সাথে ছুটির পরিমাণও খুবই সীমিত। আমরা সাধারণত বাঙালিরা শীত কিংবা পুজোর আগে ছুটি কাটাতে যাই, কিন্তু কাজের চাপ থাকায় আমি সেই সময় ছুটি পাইনি। বহু আবেদনপত্র লেখার পরও ছুটি মঞ্জুর হয়নি। পরশু একটা বড় প্রজেক্ট খুব সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, তাই বড় সাহেব খুশি হয়ে আমায় সপ্তাহখানেকের ছুটি মঞ্জুর করলেন। এখন শীত কিংবা পুজো নয় বটে, তবে সময়টা যে একেবারে খারাপ তা বলা যায় না। বসন্তের পদার্পণ ঘটেছে পৃথিবীর বুকে। সবকিছুর মধ্যে রঙের ছোঁয়া। যে গাছে ফুল ফোটে না সারা বছর, সেই গাছও এই সময় ফুলে ফুলে ভরে উঠেছে। বাড়ির পেছনের বাবলা গাছ থেকে মাঝে মধ্যে কোকিলের ডাক শোনা যাচ্ছে। তাই এই বসন্তের সময় পুরুলিয়ার থেকে ভালো ছুটি কাটানোর জায়গা আর হয় না। পরদিন সকালে ব্যাগপত্র নিয়ে বেরোনোর সময় স্বপ্না বলল, ওই ওখানে পৌঁছতে কতক্ষণ লাগবে গো? ওই 7-8 ঘন্টার মতো লাগবে। যত কষ্ট তো কলকাতায়, একবার কলকাতা ছেড়ে বেরোতে পারলে দেখবে চারিদিকে দৃশ্য কি সুন্দর। তারপর আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসাডার আছে, তাতে চেপে আমরা চললাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। রাক্ষুসে কলকাতা অনেক বাঁধা দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হলো। তার বাঁধন ছেড়ে আমরা বেরিয়ে এলাম সবুজ ধান ক্ষেতের কোলে। দুদিকে ধান ক্ষেতের সারি, রৌদ্র উজ্জ্বল চকচকে আকাশ, গাছে নানান রকম পাখি উড়ে বেড়াচ্ছে, দক্ষিণা মৃদু বাতাস গাড়ির মধ্যে এসে ঢুকছে। এখনকার পরিবেশ খানিকটা এরকম। রোদে বেশিক্ষণ দাঁড়ালে মাথা ঝাঁঝা করে, আবার গাছের তলায় দাঁড়ালে তার ঠান্ডা ছায়ায় 2 চোখ বুজে আসে। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। দুদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে বেলা 2টো নাগাদ জয়চণ্ডী পাহাড় এসে পৌঁছালাম। ওখানে এসপি বোট হাউস রয়েছে, সেখানে একটা ঘর ভাড়া নিলাম। ঘরে ঢুকে বিছানার দিকে এগোতে যাচ্ছি, স্বপ্না বাধা দিয়ে বলল, একদম বিছানায় উঠবে না, আগে ফ্রেশ হয়ে এসো। উফ, ভাবলাম একটু শুয়ে তারপর ফ্রেশ হতে যাব, তুমি না। আরে বাবা, এখন শুলে তুমি আর উঠতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এই বলে আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে বেরিয়ে বেশ শান্তি লাগছিল। এই দেখো, খাবার দিয়ে গেছে, এসো বসে যাও। ঘরের এক কোনায় একটা ছোট্ট গোল টেবিল, তার 2 প্রান্তে আমরা দুজনে বসলাম। বাহ, অনেক রকম পদ করেছে গো।
স্বপ্না ইতিমধ্যে খেতে শুরু করেছিল। মুখ তুলে বলল, শুধু অনেক রকম পদ নয়, খাবারের স্বাদও দারুণ। আমি দেখলাম সামনের টেবিলে ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, পটল চিংড়ির তরকারি আর চিকেন কষা রাখা রয়েছে। পাতে ডাল ঢেলে নিয়ে একটু লেবু চিপে পটল চিংড়ি দিয়ে খেতে শুরু করলাম। সত্যি স্বপ্না নেহাত মিথ্যে কথা বলেনি। খাবার দাবার খুবই ভালো। মাংসটা খেয়ে বুঝলাম রান্নার গুণ তো রয়েছেই, তার সাথে মাংসের গুণও দারুণ। কলকাতার মাংসের মতো নয়। এক কথায় মাংসটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে চলে গেলাম। বিকেলের দিকটায় এদিক ওদিক ঘুরে হোটেলে ফিরে এলাম। কাল কোথায় যাচ্ছি গো? ভাবছি একটা নতুন জায়গায় যাব। জায়গাটা নাকি খুব সুন্দর। যারা গাড়ি নিয়ে আসে তারাই যেতে পারে, কারণ জায়গাটা জয়চণ্ডীর আশেপাশে নয়, অনেকটা অন্যদিকে। প্রায় এখান থেকে ঘন্টা 3 লাগে গাড়িতে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই ভাবছি একবার ঘুরে আসব। ওখানে কি আছে? ডিমলি পাহাড় এবং তাকে কেন্দ্র করে শাল পলাশের জঙ্গল। আর ডিমলি পাহাড়ের কোনো এক স্থানে একটা ঝর্ণাও রয়েছে। ঝর্ণা? তা বেশ। তাহলে আজ আর দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, চলো। কাল সকাল সকাল বেরিয়ে যাব। অতটা রাস্তা যাব আবার ফিরে আসবো, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এই বলে আমরা সেদিন রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন সকালে দুদিকের লাল কাঁকুড়ে মাটিতে ধুলো উড়িয়ে আমার অ্যাম্বাসাডার চলেছে ডিমলি পাহাড়ের উদ্দেশ্যে। গাড়ি চালাতে চালাতে একটা কথা ভেবে হাসি পেল। এখানকার লোকজনের কুসংস্কার যে কত দূর তা বুঝলাম। সকালে হোটেলের মালিকের কাছ থেকে ডিমলি পাহাড়ের রাস্তাটা একটু জেনে নিচ্ছিলাম। লোকটা হঠাৎই ডিমলি পাহাড়ের নাম শুনে ভয়ে ভয়ে বলল, আপনারা কি এই ডিমলি পাহাড় যাচ্ছেন বাবু? আগে হ্যাঁ, শুনলাম জায়গাটা খুব সুন্দর, তাই ভাবছি একবার ঘুরে আসব। তা জায়গাটা যে খুব সুন্দর সে কথা সত্যি। তবে কোনো অসুবিধা আছে বুঝি? লোকটা একটু ইতস্তত করে বলল, মানে মানে অসুবিধা ঠিক নয় বাবু, এই যে জায়গাটার দুর্নাম আছে। সবাই বলে ওই পাহাড়ে দানও থাকে। দূর, এসব আবার হয় নাকি? আর আমি তো যাচ্ছি দিনের বেলা। তা ঠিক কথা বাবু, সন্ধে হওয়ার আগেই কিন্তু ফিরে আসবেন। জায়গাটা বিশেষ ভালো নয়। এসব অঞ্চলে এ ধরনের কুসংস্কার হওয়া এমন কিছু অসম্ভব নয়। এসব অঞ্চলের বহু পাহাড়, বহু বাড়ি, বহু গাছ, বহু মাঠ অপবিত্র বলে এই অঞ্চলের লোক মনে করে। যতই ডিমলি পাহাড়ের দিকে এগোতে লাগলাম ততই পলাশ বন বেড়ে উঠল। দূর থেকে দেখলে মনে হয় লাল মখমলের চাদরে মোড়া বনভূমি। আরও বেশিক্ষণ গাড়ি চালিয়ে আমরা ডিমলি পাহাড়ের কাছে পৌঁছে গেলাম। ডিমলি পাহাড়ের গায়ে দেখলাম একটা পুরানো দিনের বনেদি বাড়ি। তখনই গাড়ি দাঁড় করিয়ে দিলাম। বাড়িটার অবস্থা খুব একটা ভালো নয়, আবার খুব একটা খারাপও নয়। মোটামুটি কোনো রকমে নিজের ইটগুলোকে পাঁজরে জড়ো করে দাঁড়িয়ে আছে। এমন সময় বাড়ির পেছন থেকে একটা সুমধুর মিষ্টি বাঁশির সুর ভেসে এলো কানে। কি সুন্দর বাজছে! বিশাল বাড়ির পেছন থেকে ভেসে আসছে বাঁশির সুরটা। বাড়ির পেছনের দিকে তাকিয়ে দেখলাম ঘন পলাশের জঙ্গল। মনে মনে ভাবলুম, বাঁশির সুরটার মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা আছে। এদিকে বাড়ি ফিরতে হবে, তাই বেশি দেরি না করে সামনের দিকে গাড়ি এগিয়ে নিয়ে চললাম। পাহাড় এবং ঝর্ণা দুই দেখা হলো। আশেপাশের জায়গায় জিরিয়ে বিশ্রাম নিয়ে বনের মধ্যে গাছের তলায় বসে দুপুরের খাওয়া সেরে নিলাম। হোটেল থেকে বেরোনোর সময় খাবার নিয়ে এসেছিলাম। জানতাম এসব অঞ্চলে খাবারের হোটেল নেই। চারিদিকে ঘুরে পাহাড়ের মাথায় উঠে দেখলাম আশপাশে শুধুই জঙ্গল। অনেক দূরে ছোট ছোট খুঁদে খুঁদে কিছু কুঁড়ে ঘরের চাল দেখা যাচ্ছে। তাই আশপাশটা এত শান্ত, এত নিস্তব্ধ।
ফিরে যাব বলে পাহাড় থেকে নামছি, এমন সময় দেখলাম পশ্চিমের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। সেই মেঘ ক্রমাগত এগিয়ে আসছে এই দিকেই, এবং দূর থেকেই শোনা যাচ্ছে মেঘের গর্জন। সেই স্থানে দাঁড়িয়ে আমি বললাম, আকাশের যা অবস্থা, কি যে হবে। তাই তো দেখছি, দূরের আকাশ কালো হয়ে এসেছে। গাড়ি নিয়ে জায়গাটা ছেড়ে বেরোতে পারলে তখন আর কালো মেঘ আমাদের নাগাল পাবে না। আর বেশি দেরি না করে আমরা তাড়াহুড়ো করে পাহাড় থেকে নামতে শুরু করলাম। নামতে নামতে যতবারই আকাশের দিকে তাকাচ্ছিলাম, পশ্চিমের কালো মেঘ রাক্ষসের মতো পুরো আকাশটাকে গিলে ফেলছিল। যখন আমরা ডিমলি পাহাড় থেকে নেমে পাহাড়ের তলায় এসে দাঁড়ালাম, তখন পুরো আকাশ কালো মেঘে পরিপূর্ণ। চারিদিকে আঁধার ঘনিয়ে এসেছে। কালচে আকাশের উপর নীল বিদ্যুতের রেখা ছুটে যাচ্ছে, তার সাথে কান ফাটিয়ে বাজ পড়ছে। এমন সময় একরাশ এলোমেলো বাতাস কোথা থেকে ছুটে এসে সবকিছুকে ওলট পালট করে দিতে চাইল। ইতিমধ্যে আমরা গাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, প্রচন্ড ঝড় উঠেছে, বৃষ্টিও নেমে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা বরং ওই বাড়িটার দিকে যাচ্ছি। আমরা বরং ওই যে বাড়িটা দেখছিলাম ওর মধ্যে গিয়ে আশ্রয় নিই, চলো। আমরা এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি হাঁটা দিলাম সেই পুরানো বাড়িটার দিকে। ইতিমধ্যে দু এক ফোঁটা শীতল বৃষ্টিকণা পড়তে শুরু করেছে। কিছুটা ভিজে গিয়ে ঢুকলাম সেই পুরানো বাড়িটার সামনের বারান্দায়। বাড়িটির অবস্থা এবং আয়তন দেখলে মনে হয় এটি কোনো এক সময় বাবুদের হাওয়া পরিবর্তনের জন্য তৈরি হয়েছিল। বাড়িটির মধ্যে আশ্রয় নেওয়ার পরেই যেন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। মোটা জলের স্রোত লাল কাঁকড়ে মাটিকে ধুইয়ে নিয়ে যেতে লাগলো। তার সঙ্গে চলল বাজের কান ফাটানো আওয়াজ। এমন করে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম কখন বৃষ্টি কমবে। ঘন্টা দুয়েক এইভাবে দাঁড়িয়ে থাকার পর বুঝলাম বৃষ্টি এক্ষুনি কমবে না। এদিকে আকাশের ফিকে রং এখন হারিয়ে গিয়ে চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আমার না বড় ভয় করছে, বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। এক কাজ করি, বৃষ্টি যখন কমবেই না, তখন বাড়িটার ভিতরে ঢুকে দেখি কি আছে। পুরনো বাড়ি, এর মধ্যে ঢোকাটা কি ঠিক হবে? তার চেয়ে এখানেই দাঁড়াই। কতক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি, পা ব্যথা করছে। তার চেয়ে ভিতরে গিয়ে ঢুকি, চলো। তারপর সামনের বড় কাঠের দরজাটাতে চাপ দিতেই একটা বিশ্রী শব্দ করে দরজাটা খুলে গেল। তারপর আমরা ভিতরে ঢুকলাম। চারিদিকে গভীর কালো অন্ধকার। বাইরের অন্ধকার এর কাছে কিছুই নয়। অন্ধকার যেন জমাট বেঁধে আছে। আমার পকেটে সবসময় একটা টর্চ থাকে, সেটাকে জ্বালিয়ে নিলাম। ঘরের এদিক ওদিকে টুকটাক কিছু ভাঙা আসবাবপত্র ছড়ানো আছে। দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, সবগুলোর ওপর পুরু ধুলোর আস্তরণ। বাইরে প্রচণ্ড বৃষ্টির দাপট, ঘরের ভিতর থেকে মালুম হয় না। বৃষ্টির খুব হালকা একটা শব্দ ভেসে আসছে বাইরে থেকে। পুরানো ভেঙে যাওয়া নোনা ধরা ছাদ থেকে বৃষ্টির জল চুইয়ে চুইয়ে পড়ছে, তার শব্দ শোনা যাচ্ছে। একটা সিঁড়ি ওপরে উঠে গেছে, সেটা ধরেই আমরা ওপরে গিয়ে উঠলাম। দেখলাম একটা লম্বা বারান্দা অনেক দূর পর্যন্ত চলে গেছে। বারান্দার পাশে পরপর অনেকগুলি ঘর। দু একটি ঘর দেখার পর উত্তর দিকের একটি ঘরে আমরা ঢুকলাম। ঘরের সমস্ত কিছু পরীক্ষা করে বোঝা গেল এই ঘরটিতে কোনো মতে রাত কাটিয়ে দেয়া যাবে। একটা পালঙ্ক আছে, সেটার অবস্থা নেহাত মন্দ নয়, তাতে শোয়া যাবে। জানলা দরজা মোটামুটি প্রায় সবই ঠিক আছে। ঘরের মধ্যে দু একটি ভাঙা আসবাব রয়েছে। দেয়ালে ফাটল থেকে ইট দাঁত বের করে আছে। এই ঘরটা বেশ ভালো, এখানে থাকলে কেমন হয়? রাতটা কোনো মতে কাটাতে হবে। বাইরের যা অবস্থা। চারিদিকে আলো ঘুরিয়ে খোঁজাখুঁজি করার পর দুটি মোমবাতিও পাওয়া গেল। আমার কাছে দেশলাই ছিল। একটা ঠিকঠাক জায়গা বেছে নিয়ে মোমবাতিটা জ্বেলে দিলাম। ঘোলাটে বাতির আলোয় ঘরের অন্ধকার খানিকটা কমে গেল। এখনো বাইরে বৃষ্টির দাপট চলছে এবং মেঘের ডাক শোনা যাচ্ছে ঘন ঘন। ভাগ্যিস এই বাড়িটা ছিল, না তো
এমন ধুধু প্রান্তরে ঝড় বৃষ্টি মাথায় করে কোথায় যে যেতাম কে জানে। এখন একটু বিশ্রাম করি চলো, বৃষ্টি আজ রাতে থামবে বলে তো মনে হয় না। বলে আমরা বিছানায় শুলাম। জানতাম ঘুম আসবে না। কিছুক্ষণ একথা সে কথার পর ভাবলাম, আজ ভাগ্যে এমন দুর্ভোগ লেখা ছিল তা কে জানত। ঝড় বৃষ্টি পোড়ো বাড়ি, শুধু একটা ভূতের অভাব। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারবো না। ঘুমটা ভাঙল একটা সুরেলা সুমধুর বাঁশির শব্দে। চোখ খুলে প্রথমে অনুভব করলাম বাইরে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে এবং তার সাথে কখন যেন ঘরের বাতিটাও নিভে গিয়েছে। বিছানায় উঠে বসে অন্ধকারে হাতড়ে দেখলাম স্বপ্না বিছানায় নেই। মনে মনে ভাবলাম, এ তার ভারী অন্যায়। এমন অচেনা অজানা জায়গায় যতই দরকার থাকুক আমাকে তার ডাকা উচিত ছিল। মনে মনে হাজারো চিন্তা আমাকে ঘিরে ফেলতে লাগলো। আর বেশিক্ষণ না ভেবে টর্চ নিয়ে উঠে দাঁড়ালাম ঘরের মধ্যে। বাইরে বারান্দায় বেরিয়ে এলাম। এখনো শোনা যাচ্ছে সেই বাঁশির শব্দ। সকালে এমনই বাঁশি বাজাচ্ছিল না কে? সেই বাঁশির শব্দ অনুসরণ করে এগিয়ে চললাম। একসময় বারান্দা পার করে সিঁড়ি পেরিয়ে নিচে নেমে বাড়ির বাইরে এসে দাঁড়ালাম। চারিদিকে কেমন এক অদ্ভুত দম বন্ধ করা নিস্তব্ধতা। শুধু বাড়ির পেছন থেকে সেই বাঁশির শব্দ ভেসে আসছে কানে। এখন বৃষ্টি বন্ধ হয়ে ঝকঝকে নীলচে আকাশে নক্ষত্র ফুটে উঠেছে। আমি বাড়ির পেছন দিকে এগিয়ে চললাম। কিছুটা জঙ্গল পেরিয়ে হেঁটে যেতেই এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম এবং সামনের দিকে মুখ তুলে যা দেখলাম তাতে আমার সারা শরীর কেঁপে উঠল। ভয়ে টর্চের আলোটা বন্ধ করে দিলাম। অবাক বিস্ফারিত দৃষ্টিতে দেখলাম দুটো নর কঙ্কাল দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে কিসের হাড় দিয়ে তৈরি একটা বাঁশি। সেই বাঁশি আপন মনে সে বাজিয়ে চলেছে। তাদের সামনে একটা বেদির ওপর স্বপ্না শুয়ে আছে। যে কঙ্কালটি বাঁশি বাজাচ্ছে না সে শূন্যের উদ্দেশ্যে কাদেরকে যেন আহ্বান জানাচ্ছে। হে নরকের শয়তান, এসো, এই মানবকে এনেছি তোমার ভক্ষণ করার জন্য। একে ভক্ষণ করো যাতে যাতে আমরা একটু প্রসাদ পাই। একে ভক্ষণ করো যাতে আমরা একটু নর মাংসের স্বাদ পাই। এই সামান্য দান গ্রহণ করো হে নরকের দেবতা, এই সামান্য দান গ্রহণ করো। এই সমস্ত দৃশ্য দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমার শরীরের মধ্যে একটা হিমশীতল স্রোত প্রবাহিত হলো। ভয়ে শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। চোখ কুঁচকে ভালো করে লক্ষ্য করলাম স্বপ্না জ্ঞান হারিয়ে ফেলেছে, কিন্তু তার নিঃশ্বাস প্রশ্বাস এখনো চলছে। সেই বাঁশির সুর এমনই মায়াবীয়, বেশিক্ষণ শুনলে নেশার মতো মাথায় চেপে বসে। স্বপ্নার এই সঙ্গীন অবস্থার কথা ভেবে মনে এক অদ্ভুত ভাব জাগলো। এক দুঃসাহসী কাজ করে বসলাম। ঝোপের পিছন থেকে বাইরে বেরিয়ে এসে বললাম, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এই কথা শুনে কঙ্কাল দুটো আমার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর বলল, বাহ, আরো একটা মানুষ। প্রভু আজ খুব খুশি হবেন। চলো ওটাকে ধরে নিয়ে আসি। আমার দিকে কঙ্কাল দুটো এগোতে যাবে, তখনই আমি টর্চের তীব্র আলো তাদের উপর ফেললাম। তখনই কঙ্কাল দুটো হাওয়ার সাথে মিলিয়ে গেল। তারপর তাদের অট্টহাসি গুঞ্জরিত হতে লাগলো আকাশে বাতাসে। টর্চের আলোর বৃত্তের বাইরে কঙ্কাল দুটোর অবয়ব আবার ফুটে উঠতে লাগলো। সেখানে টর্চের আলো খেলা মাত্র আবার সেখান থেকে কঙ্কাল দুটি মিলিয়ে গেল।
এমন করে বেশ একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলো। শুধু একটানা তাদের অট্ট হাসি ভেসে আসতে লাগলো। এই সমস্ত দৃশ্য মাথার উপর এমন প্রবল চাপ ও ভয়ের সৃষ্টি করলো যে যে তারপর আমার আর কিচ্ছু মনে নেই। তো ধর্মর করে বিছানার উপর উঠে বসে দেখলাম সকাল হয়ে গেছে। আমি সেই পোড়ো বাড়ির বিছানাটিতে শুয়ে আছি। খোলা জানলার ফাঁক দিয়ে সকালের রোদ এসে পড়েছে বিছানার উপর। পাশে স্বপ্না নেই। ভয়ার্ত কণ্ঠে ডেকে উঠলাম, স্বপ্না, স্বপ্না! কি হলো কি তোমার? এমন করছো কেন? তুমি কোথায় গিয়েছিলে কাল রাত্রে? কাল রাত্রে কি হয়েছে? না, আমরা এই পর্যন্ত বলেছি। এমন সময় সেই বাঁশির সুর আবার শোনা গেল। তখনই আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। আমি তাড়াহুড়ো করে বললাম, আর এখানে নয়, চলো এক্ষুনি চলো, আমরা এই বাড়ি থেকে চলে যাব। এই বলে আমরা সেই পোড়ো বাড়ি থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।